প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। আমরা প্রিভিয়াস ক্লাসে আয়ন, মূলক এবং আয়নীয় যৌগ সম্পর্কে পড়েছিলাম। আশা করি প্রত্যেকের মনে আছে। তো আজকে আমরা আলাদা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি মূলক সম্পর্কে একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের। মূলক হলো এক ধরনের আয়ন। সে হতে পারে ক্যাটায়ন বা অ্যানায়ন। এখানে কি হয় না, একাধিক একই বা ভিন্ন পরমাণু, মানে ভিন্ন মৌলের পরমাণু পরস্পর জোটবদ্ধ অবস্থায় থেকে আয়নের মতো আচরণ করে। যেমন আমরা উদাহরণ হিসাবে একটি যে বলতে পারি, যেমন সালফেট SO4-2। এখানে সালফারের একটি পরমাণু এবং অক্সিজেনের 4টি পরমাণু, অর্থাৎ এখানে হলো মোট 5টি পরমাণু পরস্পর যুক্ত হয়ে জোটবদ্ধ অবস্থায় থেকে এখানে 2 একক ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ উৎপন্ন করে। অর্থাৎ আলটিমেট এরা জোটবদ্ধ অবস্থায় একটি অ্যানায়নের মতো আচরণ করছে, যার আধান বা চার্জ হচ্ছে 2 একক, নেগেটিভ 2 একক। তো যাই হোক, এগুলো তোমরা আগে পড়েছো, আরও আজকে আর একটু জাস্ট মনে করে দিলাম বোঝার সুবিধার জন্য। তো আজকে আমরা যোজ্যতা বা যোজন ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে যে যোজ্যতা কাকে বলে। তার ডেফিনেশন আমরা এটাই বলতে পারি যে দুটি মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে তাদের যোজ্যতা বা যোজন ক্ষমতা বলে। তো আমরা মূলকের যোজ্যতা আমরা জেনেছি। কিভাবে না, মূলকের যোজ্যতা জেনেছি আমরা তাদের সংকেত দেখে। সেখানে আমরা দেখেছি তাদের মূলকগুলির মধ্যে কত একক আধান রয়েছে। হয় সে ঋণাত্মক আধান হতে পারে বা ধনাত্মক আধান হতে পারে। তাহলে কত একক আধান রয়েছে সেই এককের মান জেনে আমরা তাদের যোজ্যতাগুলো নির্ণয় করতে পেরেছিলাম। যেমন একটু আগে আমি বললাম সালফেটের হচ্ছে তার আধান বা চার্জ হচ্ছে নেগেটিভ -2, অর্থাৎ এর যোজ্যতা হলো 2। সেরকম আমরা আরও অনেক উদাহরণও বলেছিলাম। যেমন অ্যামোনিয়াম বলেছিলাম NH4+1, অর্থাৎ এখানে ধনাত্মক আধানের পরিমাণ হচ্ছে +1, অর্থাৎ এর অ্যামোনিয়ামের যোজ্যতা হলো 1, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা একটি সারণী বা টেবিল আমরা দেখব। সেখান থেকে আমরা বিভিন্ন তো আজকে আমরা তাহলে কি করব না, আমরা আর একটি আলাদা একটি পদ্ধতির সাহায্যে এই মূলকগুলির, এই যে বললাম যে এই মূলকগুলির যোজ্যতা কত হবে সেগুলো আমরা নির্ণয় করব। তার জন্য আমরা কি করছি না, দুটি এক যোজ্যতা সম্পন্ন, অর্থাৎ যোজ্যতা 1, এক যোজ্যতা সম্পন্ন দুটি ধাতু নেওয়া হলো। সেই ধাতুগুলি হলো কি, সোডিয়াম এবং পটাশিয়াম। এই সোডিয়াম এবং পটাশিয়ামের বিভিন্ন যৌগ নেওয়া হলো। আমি একটা টেবিলের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের বিভিন্ন যৌগ নিলাম, তাদের সংকেত লিখলাম, এবং এই যৌগের মধ্যে যে মূলকগুলি যুক্ত আছে সেই মূলকগুলিরও সংকেত পাশে লিখলাম। ঠিক আছে, এবার এই যে যৌগগুলি বললাম সোডিয়াম বা পটাশিয়ামের যৌগ, সেই সোডিয়াম বা পটাশিয়ামের যৌগে সোডিয়াম বা পটাশিয়ামের কটি করে পরমাণু আছে আমরা সংকেত দেখে বুঝতে পারবো কটি করে পরমাণু আছে। সেই পরমাণু সংখ্যাই হবে এই মূলকগুলির
যোজ্যতার মান। ঠিক আছে, তার মানে আমরা এখানে শিখলাম, আগে কি বললাম যে মূলকগুলির যোজ্যতা নির্ণয় করার পদ্ধতি, যেটা আগে শিখেছিলাম, যে মূলকগুলির যোজ্যতা ওর মধ্যে যত একক আধান বা চার্জ রয়েছে সেটার সমান। সেটা আমরা সংকেত দেখে বুঝতে পারবো, বা সংকেতগুলো যদি আমরা মুখস্থ করে নিই তাহলে আমাদের মনে থাকবে। এখানে বলা আছে আরেকটি আলাদা একটি পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি জাস্ট আলোচনা করছি। তাহলে আমরা একটি মোবাইলের একটু সাহায্য নিচ্ছি, এর সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে কি মূলকের যোজ্যতাগুলো কিভাবে নির্ণয় করব। তো এখানে দেখো প্রত্যেকে, এখানে দেখো প্রত্যেকে, তাহলে আমি সোডিয়াম এবং পটাশিয়াম ধাতু নিয়েছি, এদের যোজ্যতা কিন্তু 1। এখানে দেখো প্রথমে নেওয়া হয়েছে একটি যৌগের সংকেত লেখা হয়েছে, এই যে Na2S, এখানে একটি সংকেত লেখা হয়েছে Na2S, যার নাম হচ্ছে সোডিয়াম সালফাইড। ঠিক আছে, সোডিয়াম সালফাইড একদম উপরে Na2S সোডিয়াম সালফাইড। এখানে যে মূলকটি আছে সেই মূলকের নাম হচ্ছে সালফাইড এবং তার সংকেতও লেখা আছে S-2 লেখা আছে। তো এখানে দেখো যে সোডিয়ামের, এই যৌগের মধ্যে সোডিয়াম পরমাণুর সংখ্যা কটি? এই যে Na2S লেখা আছে এখানে, এর মধ্যে সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি। তার মানে এখানে আমরা বুঝলাম যে সালফাইড যে মূলক, সেই সালফাইড মূলকের যোজ্যতা হবে 2। মনে থাকবে, আমি একটু আগে বলে গেছি যে এই যৌগগুলিতে সোডিয়াম বা পটাশিয়ামের পরমাণুর সংখ্যাই হবে এই যৌগগুলির সাথে যুক্ত মূলকগুলির যোজ্যতা। ঠিক আছে, এরপরে আসছি, এই যে দেখো এরপরে আসছি NaHCO3, পরের যৌগটি NaHCO3। এই যৌগটির নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তো এই যৌগের মধ্যে যে মূলকটি আছে সেই মূলকটির নাম হচ্ছে বাইকার্বনেট। তো এখানে তোমরা প্রত্যেকে দেখো, এগুলো দেখো আলাদা আলাদা কালার করে লেখা আছে। ধাতুগুলোকে, মানে সোডিয়াম বা পটাশিয়ামকে একটি কালারে লেখা আছে, তার সাথে যুক্ত যে মূলকগুলি সেগুলোকে একটু আলাদা কালারে লেখা আছে, এখানে নীল কালারে লেখা আছে। তার মানে তোমাদের বুঝতে সুবিধা হয় বলে এগুলো লেখা আছে। তাহলে এখানে এই যে সোডিয়াম বাইকার্বনেট, তার মধ্যে যে মূলকটি আছে বাইকার্বনেট মূলক, সেখানে দেখো এর মাইনাস লেখা আছে, HCO3 মাইনাস, মানে এর আধান হচ্ছে -1। তো এখানে এই যৌগটির মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যে যৌগটি বললাম, সংকেত দেখে বুঝতে পারছি সোডিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ বাইকার্বনেট মূলকের যোজ্যতা 1। মনে থাকবে। এরপরে আসছি NaCN, তোমরা বইতে ফলো করবে NaCN, যার নাম হচ্ছে সোডিয়াম সায়ানাইড। তো এখানে যে মূলক সায়ানাইড মূলক CN, এখানে পাশে লেখা আছে CN মাইনাস। এখানে দেখো সোডিয়ামের পরমাণু সংখ্যা কটি? 1টি। তার মানে সায়ানাইড মূলকের যোজ্যতা 1। এইভাবে তারপরে চলে আসো NaOH, যাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এখানে OH হচ্ছে মূলক, OH হচ্ছে মূলক। তো হাইড্রোক্সাইড মূলকের OH মাইনাস। তো এখানে সোডিয়াম পরমাণু সংখ্যা 1, অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে, সোডিয়ামের যোজ্যতা নয়, OH মূলকের যোজ্যতা হচ্ছে 1, হাইড্রোক্সাইড মূলকের যোজ্যতা হচ্ছে 1। আমরা তো আগেই ধরেছি সোডিয়াম এবং পটাশিয়ামের যোজ্যতা 1, তাই না? একক যোজ্যতা সম্পন্ন ধাতু আমরা নিয়েছি এখানে। এরপর আসছি NaF, যার নাম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। এখানে আমরা ডান দিকে ফ্লোরাইড হচ্ছে একটা মূলক, এই ফ্লোরাইড মূলকের সংকেত এখানে দেওয়া আছে, তোমরা বইতে দেখবে। এখানে NaF এর মধ্যে Na পরমাণু, সোডিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 1টি, অর্থাৎ ফ্লোরাইড মূলকের যোজ্যতা হচ্ছে 1। তো তোমরা এটা পর থেকেই বুঝতে পারছো। এরপরে নেক্সট কি আছে দেখছি, নেক্সট আছে NaBr,
যাকে বলা হচ্ছে কি, যার নাম হচ্ছে কিনা সোডিয়াম ব্রোমাইড। তাহলে এখানে কি বললাম যে সোডিয়াম ব্রোমাইড NaBr, এখানে ব্রোমাইড হচ্ছে মূলক বা এখানে অ্যানায়ন। তো এখানে দেখো, এখানে NaBr এর মধ্যে সোডিয়ামের সংখ্যা হচ্ছে, সোডিয়াম পরমাণু সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ ব্রোমাইড অ্যানায়নটির বা মূলকটির এখানে যোজ্যতা হচ্ছে 1। তারপরে আসছি NaNO2, তারপরের সঙ্গে NaNO2, এর নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। এখানে নাইট্রাইট মূলক রয়েছে NO2-1। এখানে সোডিয়ামের সংখ্যা হচ্ছে, সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে কটি? 1টি, দেখতেই পাচ্ছি ছবি থেকে। অর্থাৎ এখানে নাইট্রাইট যে মূলকটি আছে, বা এখানে অ্যানায়ন, এটা একটা মূলক, তো নাইট্রাইট মূলকটির যোজ্যতা হচ্ছে 1। একইভাবে পরেরগুলো তোমরা নিজেরাই দেখতে পাবে। তারপরে আসছে Na2SO3, যার নাম হচ্ছে সোডিয়াম সালফাইট। আমি আগের দিন বলেছিলাম সালফাইট মানে লাস্টে ট এবং ড, এগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করে ভালো করে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু ভুলভাল হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা বললাম Na2SO3 সোডিয়াম সালফাইট, লাস্টে ট আছে, ঠিক আছে। তো এই সোডিয়াম সালফাইট, এখানে সালফাইট যে মূলকটি বললাম তার সংকেত হচ্ছে SO3-2। তো এখানে দেখো Na2SO3, এই যে Na2SO3-তে এই যে যৌগটি আছে, এখানে সোডিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2, সোডিয়ামের পরমাণু সংখ্যা 2, এই যে নিচে লেখা আছে Na2 লেখা আছে নিচে। তার মানে এখানে আমরা বুঝলাম যে সালফাইট মূলক বা এখানে যে অ্যানায়নটি, তার যোজ্যতা হচ্ছে 2। একইভাবে পরে আসছি K2Cr2O7, যার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। তো এখানে ডাইক্রোমেট হচ্ছে একটা অ্যানায়ন বা মূলক, যার সংকেত হচ্ছে Cr2O7, যোজ্যতা আছে Cr2O7 2- বা -2। তো এখানে দেখো পটাশিয়ামের এই যৌগের মধ্যে K2Cr2O7, এখানে কে হচ্ছে ধাতু আর Cr2O7টা হচ্ছে একটা মূলক। তো সেই জন্য আলাদা আলাদা কালার করে লেখা আছে, কে একটি আলাদা কালারে, Cr2O7কে আলাদা কালারে। এখানে দেখো পটাশিয়ামের পরমাণু সংখ্যা মোট 2টি, দেখতেই পাচ্ছি। তার মানে ডাইক্রোমের যে মূলকটা আমরা নিয়েছি, এখানে ডাইক্রোমের মূলকের যোজ্যতা হচ্ছে 2। একইভাবে তোমরা চলে আসো পরে NaAlO2, যার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। তো এখানে AlO2 হচ্ছে AlO2-1, এটা হচ্ছে অ্যালুমিনেট মূলক বা এখানে অ্যানায়ন এর সংকেত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 1টি, অর্থাৎ অ্যালুমিনেট যে মূলকটা নিলাম তার যোজ্যতা হচ্ছে 1। এরপরে আসছি Na2ZnO2, Na2ZnO2, এর নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। সোডিয়াম জিঙ্কেট, এখানে জিঙ্কেট মানে ZnO2-2, এটা হচ্ছে একটা জিঙ্কেট মূলক, এখানে অ্যানায়ন মূলক। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে Na2ZnO2-তে যে যৌগটা সোডিয়াম জিঙ্কেট, এখানে সোডিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এর থেকে আমরা বুঝলাম যে জিঙ্কেট মূলকের যোজ্যতা 2। এরপরে আসছি, তার মানে এই যে পরপর দুটো বললাম যে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম জিঙ্কেট, এগুলো যে বললাম, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় অনেক সময় এদের সংকেত লিখতে আসে, যে সোডিয়াম জিঙ্কেটের সংকেত কী, সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কী, সংকেত লেখো। তো তোমাদের কী করতে, এগুলো মনে রাখতে হবে, সংকেতগুলো লিখতে হবে। এবারে পরে আসছি NaHSO4, একদম নিচে দেখো NaHSO4, যার নাম হচ্ছে সোডিয়াম বাইসালফেট। এখানে এই বাইসালফেট মূলকটি হলো, যার সংকেত হচ্ছে HSO4, যেটা আলাদা কালার করে লেখা আছে, তোমরা দেখো বাইসালফেট -1। এখানে সোডিয়ামের এই যৌগটির মধ্যে সোডিয়ামের পরমাণু সংখ্যা আছে 1টি, অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে সোডিয়াম নয়, বাইসালফেট মূলকের যোজ্যতা হচ্ছে 1। তো এগুলো তাহলে তোমরা বুঝতে পারলে মোটামুটি।
তোমরা বাড়িতে আর একটু দেখলে ভালো করে খেয়াল করলে, এগুলো একটু ভালো করে চর্চা করলে, লিখে লিখে প্র্যাকটিস করলে আরও বেশ ভালো করে তোমাদের ধাতস্থ হবে। এবারে আসছি, তাহলে তোমাদের এগুলো সম্পর্কে জানা হলো। আচ্ছা, আমরা যোজ্যতা সম্পর্কে তো আগে জানলাম। তো যোজ্যতা সম্পর্কে আমরা আগে যেগুলো জানতাম সেগুলো নিয়ে একটু জাস্ট মনে করে দিলে একটু ভালো হয়। আমরা যোজ্যতা সম্পর্কে আগে কি জানতাম, যে কোনো মৌলের একটি পরমাণুর সাথে, মানে কোনো মৌলের, আমি যে কোনো একটি মৌল ধরলাম, কোনো মৌলের একটি পরমাণুর সাথে যে কটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাটিকে ওই মৌলটির যোজ্যতা বলা হবে। যেমন আমি যদি একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই তাহলে তোমাদের খুব সুবিধা হবে। যেমন আমি ধরছি হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে, হাইড্রোজেন হচ্ছে গ্যাস, অক্সিজেনও গ্যাস, পরস্পর যুক্ত হয়ে জল গঠন করে। আমরা জলের সংকেত জানি H2O। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে অক্সিজেন পরমাণুর, মানে অক্সিজেনের একটি পরমাণু, এই যে H2O, এর মধ্যেই তো বুঝতে পারছি H2 মানে হাইড্রোজেনের দুটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু আছে এখানে। অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে জলের অণু গঠন করেছে। তো একটু আগে আমি ডেফিনেশনে যেটা বললাম সেটার সাথে যদি আমরা মিলিয়ে নিই, যে অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের কটি পরমাণুর সাথে যুক্ত? দুটি পরমাণুর সাথে যুক্ত। অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা হলো 2। এইভাবে আমরা বুঝতে পারি। তাহলে হাইড্রোজেন ঘটিত যৌগ যত আছে সেই যৌগগুলোকে যদি আমরা মনে করতে পারি, তাহলে সেখান থেকে হাইড্রোজেনের সাথে যে আলাদা যে মৌলটি আছে তার যোজ্যতাগুলো আমরা বলতে পারবো সেভাবে। এবার ঠিক আছে, আরও যদি আমি কয়েকটি উদাহরণ দিই, যেমন যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যার সংকেত হচ্ছে HCl। তো সেখানে দেখো এই ক্লোরিন পরমাণুর সাথে কটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে? না, ক্লোরিনের একটি পরমাণুর সাথে হাইড্রোজেনেরও একটি পরমাণু যুক্ত হয়েছে। অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা হলো 1। এই থেকে বুঝতে পারলো। আচ্ছা, আমি আরও একটি উদাহরণ বলছি। ধরো বলছি মিথেন CH4। এখানে দেখো CH4, তাহলে কার্বনের একটি পরমাণু, হাইড্রোজেনের এখানে 4টি পরমাণু আছে, দিয়ে এক অণু মিথেন উৎপন্ন হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? যে কার্বনের একটি পরমাণু হাইড্রোজেনের 4টি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রেখেছে। সরি, ভুল বলা হয়ে গেল হয়তো। যে কি বললাম, যে CH4। তো আচ্ছা, এখানে বলা হয়েছে যে হ্যাঁ, যে কার্বনের একটি পরমাণু হাইড্রোজেনের 4টি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রেখেছে। তাহলে কি বুঝলাম? যে কার্বনের যোজ্যতা হলো 4। ঠিক আছে। তো এইভাবে আমরা এই যোজ্যতাগুলো আমরা নির্ণয় করতে পারছিলাম। তো আজকে আমরা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কাউন্ট করে আমরা আলাদা মৌলটির যোজ্যতা নির্ণয় করছিলাম। হ্যাঁ, আজকে আমরা আরেকটি আলাদা একটি পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা আজকে ক্লোরিন পরমাণুর সংখ্যা দিয়ে, মানে কোনো যৌগের মধ্যে কটি ক্লোরিন পরমাণু আছে সেই সংখ্যাটা কাউন্ট করেও আমরা যোজ্যতা নির্ণয় করতে পারি। তো মানে আগে 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 কি বললাম? আগে এতে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কাউন্ট করে যোজ্যতা নির্ণয় করছিলাম। যেমন একটু আগে বললাম কার্বনের যোজ্যতা 4 হলো, ক্লোরিনের যোজ্যতা 1 হলো, আবার অক্সিজেনের যোজ্যতা 2 হলো। কীভাবে সেটা বললাম। এবার আসছি একটা আলাদা পদ্ধতি, যেটা ক্লোরিন পরমাণুর সংখ্যাকে কাউন্ট করে তার সাথে যুক্ত অন্য পরমাণুটির যোজ্যতা কী হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে। তো তো আমরা এখানে একটি মোবাইলের একটু সাহায্য নিচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি যে বিভিন্ন যৌগগুলির মধ্যে যে বিভিন্ন ক্লোরিন ছাড়া যে আলাদা যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলির যোজ্যতা কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে ক্লোরিনের যোজ্যতা 1 ধরা হয়েছে। তো এখানে প্রথমে আসছি সোডিয়াম ক্লোরাইড। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে NaCl। হ্যাঁ, তো এখানে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো কি সোডিয়াম, ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো সোডিয়াম। তাহলে এখানে দেখো যে NaCl এর মধ্যে ক্লোরিনের পরমাণুর সংখ্যা কটি? মাত্র একটি। তাহলে সোডিয়ামের ধাতুর যোজ্যতা হচ্ছে 1। এরপরে আসছি পটাশিয়াম ক্লোরাইড KCl। তাহলে ক্লোরিনের সঙ্গে যুক্ত ধাতুটি হলো কি পটাশিয়াম, অর্থাৎ যার সংকেত হচ্ছে K। এই KCl এর মধ্যে ক্লোরিন পরমাণুর সংখ্যা কটি? একটি, অর্থাৎ পটাশিয়ামের যোজ্যতা হলো 1। এবারে আসছি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। তোমরা বইতে একটু দেখবে, পরপর আমি বলে যাচ্ছি। CaCl2, এই যে CaCl2 এই যৌগের মধ্যে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো কি ক্যালসিয়াম Ca। ঠিক আছে, আর এখানে ক্লোরিন পরমাণু সংখ্যা কটি? দুটি, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হলো 2। এরপর আসছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তো এই MgCl2-র মধ্যে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো Mg বা ম্যাগনেসিয়াম, এবং এখানে ক্লোরিন পরমাণুর সংখ্যা হচ্ছে দুটি, অর্থাৎ এখান থেকে বুঝলাম যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। এরপরে চলে আসছি ফেরাস ক্লোরাইড FeCl2। এখানে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো আয়রন, আর ক্লোরিনের এই যৌগের মধ্যে ক্লোরিন পরমাণু সংখ্যা কটি? দুটি। এর থেকে বুঝলাম যে এই যৌগের মধ্যে অর্থাৎ এই যৌগের মধ্যে যে ধাতুটি আছে অর্থাৎ আয়রন বা Fe, তার যোজ্যতা হলো 2। এরপর আসছে ফেরিক ক্লোরাইড, যার সংকেত হচ্ছে FeCl3। এই যৌগের মধ্যে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো আয়রন, এবং এখানে ক্লোরিন পরমাণু সংখ্যা হচ্ছে 3। তাহলে এখানে যে যৌগটা আমরা পেলাম তার মধ্যে যে আয়রনটা আছে সেই আয়রনের যোজ্যতা হলো 3। ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটা জিনিস ভালো করে ফলো করবে, আমি এটা আবার আলোচনা করব। এই যে পরপর দুটি যৌগ বললাম ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড। একবার দেখো, প্রথমে ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজ্যতা ছিল 2, পরে আবার ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজ্যতা হয়ে গেল 3। তো এটা একটু কেমন গোলমেলে লাগছে, আমরা একটু পরে আসছি সেটা আলোচনা করব। এরপরে চলে আসো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে AlCl3। এখানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো অ্যালুমিনিয়াম, এবং ক্লোরিন পরমাণু সংখ্যা হচ্ছে 3টি, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো 3। এরপরে চলে আসছি জিঙ্ক ক্লোরাইড, যার সংকেত হচ্ছে ZnCl2। তো এখানে তোমরা দেখো যে ZnCl2-তে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো জিঙ্ক, ক্লোরিন, এবং এখানে ক্লোরিন পরমাণু সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ জিঙ্কের যোজ্যতা হলো 2। এরপরে চলে আসো কিউপ্রাস ক্লোরাইড CuCl। এই CuCl এর মধ্যে যৌগটির মধ্যে ধাতুটি কোন ধাতু আছে না কপার Cu। ক্লোরিন পরমাণু সংখ্যা কটি? একটি, তাহলে এখানে কপারের যোজ্যতা হলো 1। এরপরে চলে আসো কিউপ্রিক ক্লোরাইড, যার সংকেত হচ্ছে CuCl2। তাহলে এই যৌগের মধ্যে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো কপার, এখানে ক্লোরিন পরমাণু সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে আবার দেখছি যে ক্লোরিনের কপারের যোজ্যতা হয়ে গেল 2, তাই না? আবার এখানে দেখতে পেলাম এই যে পরপর দুটি যৌগ বললাম কিউপ্রাস ক্লোরাইড এবং কিউপ্রিক ক্লোরাইড, এখানে আবার কপারের দুটি আলাদা যোজ্যতা দেখতে পাচ্ছি 1 আর 2। তো এইগুলো একটু কেমন আমাদের মনে হচ্ছে, যাই হোক সেটা নিয়ে আলোচনা করব। এবার আসছে সিলভার ক্লোরাইড, যার সংকেত হচ্ছে AgCl। এই AgCl এর মধ্যে ক্লোরিনের সাথে যুক্ত ধাতুটি হলো Ag বা সিলভার যাকে আমরা বলি, এবং ক্লোরিন পরমাণু সংখ্যা হলো 1টি, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে সিলভারের যোজ্যতা হচ্ছে 1। এরপর আসছে লেড ক্লোরাইড, যার সংকেত হচ্ছে PbCl2। তাহলে এই PbCl2 যৌগটির মধ্যে ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত ধাতুটি হলো লেড বা Pb, এবং এই যৌগের মধ্যে ক্লোরিন পরমাণু সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এর থেকে আমরা বুঝলাম যে লেড পরমাণুর লেডের যোজ্যতা হলো 2। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। তো এই যে টেবিলটা দেখলাম, এই টেবিলের মধ্যে আমি দুটো জায়গায় প্রথমে বলেছিলাম যে আয়রন এবং কপারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
যে যোজ্যতাগুলো আয়রনের ক্ষেত্রে একবার 2 হলো, তারপরে আবার 3 হলো, আবার কপারের ক্ষেত্রে একবার 1 হলো, একবার 2 হলো। অর্থাৎ যোজ্যতাগুলো ফিক্সড নয়, যোজ্যতাগুলো পরিবর্তনশীল। তাহলে এই যে দুটো ধাতু পেলাম তাদের যোজ্যতাগুলো পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এই যে মৌলগুলি বললাম এরা নিজেদের যোজ্যতাকে পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে। যেমন আমরা একটু আগে দেখলাম এই যে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে, ফেরাস ক্লোরাইডে আয়রনের একটি পরমাণু ক্লোরিনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে FeCl2 বা ফেরাস ক্লোরাইড গঠন করেছে। আবার ফেরিক ক্লোরাইডে দেখো যে আয়রনের একটি পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড গঠন করেছে। তার মানে এখানে আয়রন পরমাণুটি নিজের ইচ্ছা মতো তার যোজ্যতাকে পরিবর্তন করিয়ে দিয়ে আলাদা সংখ্যক একই মৌলকে আলাদা সংখ্যক একই মৌলকে যুক্ত করে যৌগ গঠন করতে পারছে। এখানে দেখো ফেরাস ক্লোরাইডে কী হলো, সেই ক্লোরিনের সাথে যুক্ত হয়েছিল কিন্তু দুটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে FeCl2 গঠন করলো। আবার ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রেও সেই ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রেও সেম ক্লোরিনের সাথেই যুক্ত হচ্ছে কিন্তু সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে, 2 থেকে 3টে করে দিয়েছে, দিয়ে FeCl3 গঠন করছে। তার মানে আলাদা আলাদা বিহেভিয়ার, আলাদা আলাদা আচরণ করছে। তো এরাই পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়, এদের যোজ্যতাকে আমরা পরিবর্তনশীল যোজ্যতা বলে থাকি। এইখানে দেখো যে আমরা ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আমরা বললাম যে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের যোজ্যতা হচ্ছে কত, 2, আর তার মানে 2, আর ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের যোজ্যতা 3। তাহলে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের যোজ্যতা কম, তাহলে কম যোজ্যতা সম্পন্ন যে আমরা যে যৌগটি আমরা পেলাম, মানে যে মৌলটি দ্বারা গঠিত যৌগটি পেলাম, তাহলে সেই যৌগটিতে আমরা আস কথাটা লিখে থাকি, যৌগটির নামের সঙ্গে আস কথাটা লিখে থাকি, সেই জন্য আমরা ফেরাস ক্লোরাইড বলছি, ফেরাস, এই যে আস। ঠিক আছে, আর বেশি যোজ্যতা সম্পন্ন মৌলটির এই পরমাণুটি যখন একটি যৌগ গঠন করছে সেখানে আমরা ইক, মানে যৌগটির নামের সাথে আমরা ইক কথাটা যোগ করছি। যেমন একটু আগে যেটা বললাম যে ফেরিক ক্লোরাইড, এই যে ইক, ফেরিক, যার সংখ্যা হচ্ছে FeCl3, এখানে আয়রনের যোজ্যতা হচ্ছে 3। ঠিক আছে, একইভাবে আমরা সেই কিউপ্রাস ক্লোরাইড, এই যে আস কিউপ্রাস, সেখানে কপারের যোজ্যতা হচ্ছে 1, আর কিউপ্রিক ক্লোরাইড যখন বলছি সেখানে কপারের যোজ্যতা হচ্ছে 2। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানলাম। আজকে তাহলে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে আরও আলাদা কিছু শিখব। ঠিক আছে।